আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে দুবাই পৌঁছে এক বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে রাষ্ট্রের সংস্কার ও অর্থনীতি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। আরও জানাচ্ছেন সামদানি প্রত্যয়। গেল এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে সমাদৃত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে দুবাই পৌঁছে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সম্মেলনের আগে দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কার, নির্বাচন ও সামাজিক ব্যবসায় নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বিগত সরকার দেশের সকল আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, দেশের সংস্কারে বিভিন্ন কমিশন একযোগে কাজ করে যাচ্ছে। এছাড়া এবছরের ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা। সকল ক্ষেত্রে সংস্কারের কাজ চলমান রয়েছে। কমিশনগুলোর কাজ নিয়ে সবাই ঐক্যমতে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে নির্বাচন দেয়া হতে পারে। এদিকে সম্মেলনের এক ফাঁকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। এ সময় 10 লাখেরও বেশি বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয়, আরটিভি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে এই কমিশন, মেয়াদ 6 মাস। এ বিষয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা শেষে সুপারিশ করবে। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সহ 5 জনকে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রতিবেদন প্রকাশের 2 দিন পর সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় বিএনপি। অধরে ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে প্রায় 1400 জনের মতো নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতা হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতারা। বুধবার জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের 114 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। তাদের প্রতিবেদনটা প্রকাশ করেছেন। এমন অবস্থায় জাতিসংঘের প্রতিবেদনটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এক সংবাদ সম্মেলন করে বলেন, শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। এ সময় জাতিসংঘের সুপারিশ অনুযায়ী হত্যাকাণ্ডে যুক্ত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। সরকারের প্রধানের কমান্ড রেসপন্সিবিলিটিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো এটার সাথে সম্পৃক্ত ছিল। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। এদিন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে সারা দেশে 848 জন নেতাকর্মী নিহতের ঘটনায় তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এই মামলায় আছে সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 167 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল
তার স্ত্রী ও 2 মেয়ের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, মুস্তফা কামালের বিরুদ্ধে 27 কোটি 52 লাখ টাকা, তার স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে 46 কোটি 11 লাখ টাকা, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে 31 কোটি 58 লাখ টাকা এবং নাফিসা কামালের বিরুদ্ধে 62 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের উপর চাপ বাড়াতে পারে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। এই ইস্যুতে বন্ধু রাষ্ট্রগুলোকে কাজে লাগানো হবে কিনা এর সিদ্ধান্ত নেবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এগ্রিমো এখনো পায়নি ঢাকা। এ সংক্রান্ত কাজে 2.5-3 মাস সময় লাগা স্বাভাবিক ব্যাপার বলে মত রফিকুল আলমের। দিল্লিতে হাই কমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে। এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নাই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ট্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এই সফর সহায়ক হবে বলে জানান রফিকুল আলম। এই সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন তা করেই জাতীয় নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেন, সেটুকু সময় জামায়াত দিতে চায়। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, জামায়াতও চায় জাতীয় নির্বাচনের আগে হোক স্থানীয় নির্বাচন। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামায়াতের আছে বলেও জানান তিনি। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের কাছে দাবি জানায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বিএনপির স্বস্তির কথা জানান। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আয়নাঘরের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে।
স্থানীয় নির্বাচন ও আনুপাতিক হারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানও পরিষ্কার করেন মির্জা ফখরুল। এটা আমরা পুরোপুরি বিরোধী, জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু না। বিএনপি মহাসচিব বলেন, জনগণ নির্ধারণ করবে কারা নির্বাচনে থাকবে আর কোন দল থাকবে না। কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, পিপল উইল ডিসাইড। জাহিদ রহমান, RTV, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা M.A. মালেক। লন্ডন স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এই তথ্য জানিয়েছেন। M.A. মালেক বলেন, দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন বেগম জিয়া। সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, শর্মিলা রহমান, 3 নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 25 জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় ওঠেন বেগম খালেদা জিয়া। ঈদের ইমিডিয়েট পরেই উনি বাংলাদেশে যাবেন। উনি মাচ বেটার দেন বিফোর, খুবই ভালো আমি বিশ্বাস করি। শারীরিকভাবে আমি যদি এটা ডাক্তারদের বিষয়, বাট মেন্টালি উনি খুব রিল্যাক্স এবং খুব যেহেতু সন্তানরা পরিবার নিয়ে উনি আগের চেয়ে অনেক বেটার। নিয়োগ ফিরে পেতে শাহবাগে অবস্থান নেওয়া প্রাথমিক শিক্ষকদের লাঠিচার্জ ও জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সেখান থেকে 14 জনকে আটক করা হয়। সচিবালয়ের সামনে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গে লাঠিপেটা করেছে পুলিশ। সেখান থেকেও 5 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা টানা 8ম দিনের মতো আন্দোলনে নামেন। প্রথমে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়ার পর শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে লাঠিচার্জ ও পরে জলকামানের পানি ছিটাতে হয় পুলিশকে। এরা এর আগেও এখানে অবস্থান করেছিল, আমরা এদেরকে জলকামান দিয়ে এদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা কিছু অ্যারেস্টও করেছিলাম। পরে এরা আমাদের কথা দিয়েছিল যে তাদেরকে ছেড়ে দিলে এরা এখানে আর মোড়ে আসবে না, জাদুঘরে ওখানে থাকবে যেখানে বরাবর ছিল। সেই শর্তে আমরা ওদেরকে মুসলেকা দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু আপনারা দেখছেন যে তারা সেই কথা রাখেনি। গত বছরের 19শে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে 6531 জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। এদিকে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হওয়াদেরও ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে এসব পুলিশ সদস্য। নাজিফ ফরাজি, RTV, ঢাকা। টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। 8 দিন বিরতি দিয়ে আগামীকাল তুরাগ তীরে ফজরের নামাজের পর শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে বাংলাদেশ তাবলিগ জামাত শুরাই নিজামের অধীনে 31 জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, যা 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা। আগামী 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সব গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়ে মানবাধিকার সংগঠনগুলো ডিজিএফআই ও র্যাবকে বিলুপ্ত করার দাবি জানায়। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব দাবি উঠে আসে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
টর্চার সেলের প্রতিটি ছবি যেন মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে কতটা ভয়ঙ্কর ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কেউ 10, কেউ 11, কেউ বা এক যুগ ধরে খুঁজে বেড়াচ্ছেন বাবা, ভাই কিংবা আপনজনকে। দোষ কেবল বিরোধী দলের রাজনীতি করা। ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, ছবির থেকেও বহুগুণ ভয়ঙ্কর ছিল টর্চার সেল। আমরা তো ফেরত আসছি, বাস্তবতা আমরা দেখিয়ে আসছি, কষ্ট যন্ত্রণা যেগুলো। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সঙ্গে এসব অপরাধ কেবল জুলাই আগস্ট মাসে সংঘটিত হয়নি, সেটা মাথায় রেখে বর্তমান সরকারকে কাজ করার আহ্বান তাদের। পাবলিকের কাছ থেকে একটা দাবি আসতে হবে। এই মুহূর্তে আপনারা কি মনে করেন, সরকার থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হোক, এক্সপার্টদের জন্য জাতিসংঘের সহযোগিতা চাওয়া হোক, তাহলে আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূসের সরকার সেটা মেনে নেবেন। ডিজিএফআই নামক যে সংগঠনটা আছে, যে সংগঠনটার আইনগত ভিত্তি নাই এবং শান্তিরক্ষা মিশনে জাতিসংঘকে যদি বাংলাদেশ পারফর্ম করতে হয়, এই সংগঠনটাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এদিকে গুম, গণহত্যা ও আয়নাঘরের নৃশংসতায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করে এবি পার্টি। আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাবের গণহত্যার শিকার হবে কিনা, এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি। নতুন বাংলাদেশে কি দেখতে চায় তার সিদ্ধান্ত এদেশের মানুষকে নেয়ার আহ্বান দলটির। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আসন্ন রমজানে ডিম ও মুরগির দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান। ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্ট ফোরামের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি এই কথা জানান। সংগঠনটির সভাপতি মুন্না রায়হানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন RTVর হেড অব নিউজ ইলিয়াস হোসেন, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান ও ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জাহিদুর রহমান। ইলিয়াস হোসেন বলেন, খামারি, উদ্যোক্তা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় পোল্ট্রি খাতকে একটি ভালো সরকারি ব্যবস্থাপনার আওতায় আনা জরুরি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাত 1টায় দেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে নাজমুল হোসেন শান্তর দল। 19 তারিখ থেকে হাইব্রিড পদ্ধতিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বি গ্রুপে বাংলাদেশ দলের প্রথম প্রতিপক্ষ ভারত। 20 ফেব্রুয়ারি দুবাইতে হবে এই ম্যাচ। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হবে টাইগারদের পরবর্তী ম্যাচ। একই ভেন্যুতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে ফিল সিমন্সের শিষ্যরা।